গল্প স্বপ্ন দেখার অধিকারে অপরাজেয়। আমি সমৃদ্ধ, কেমিস্ট্রিতে মাস্টার্স করেছি। খুব গরিব পরিবারের ছেলে আমি। দিন আনা দিন খাওয়া, যেদিন আয় নেই সেদিন খালি পেট অনেক শিক্ষা দিয়ে যায়। আর 2 ভাই 1 বোন। ওরা ছোট, এখন স্কুলে পড়ে। বাবার অসুস্থ শরীর উচ্চ মাধ্যমিকের গণ্ডির কিনারায় দাঁড় করিয়ে দিয়ে সময় উপার্জন করার নির্দেশ দিয়ে দিল, যা আমার সময়কে আর স্বাধীনতাকে গলা টিপে হত্যা করছিল। ইচ্ছেরা বন্দি হয়েছিল এক শিশির ভেতর, যার ঢাকনা খোলার ক্ষমতা আমার ছিল না। সময় কঠিন থেকে কঠিনতর হয়েছিল যখন নিজের ঘরটাও হারালাম। এটি ছিল এক ইগোর লড়াই। এক গরিব বাবার একটু সচ্ছলতার আশায়, তার সন্তান দিগের একটু সুখের আশায়, তার নিজের ঘরের মালিকানা অধিকারের লড়াই, যা কিছু নিচু মানসিকতা সম্পন্ন ব্যর্থ লোকের বিপরীতে। ভাবছিলাম আমরা কেন পিছিয়ে আছি, তার প্রমাণ পাচ্ছিলাম জীবনের প্রতিটা পদক্ষেপে। যে জাতি বারবার নিজেকে প্রমাণ করেছে বিশ্বের দরবারে, সে কেন মুখ লোকায় অন্যের ইমারতের পেছনে? যতটুকু পেলাম, যেভাবে পেলাম, তার থেকে বেশি পাওয়ার কথা ছিল না আমার? আসলে আমি অনেক প্রশ্নের উত্তর খুঁজি, কিন্তু বুঝি না। যেমন ধরা যাক, যে অত্যাচারী শ্রেণীর বিরুদ্ধে আমাদের এত লড়াই ছিল, আজ তাদের জায়গাতে গিয়ে অনাবশ্যক অতিথি হওয়ার মানেটা কী? আরেকটা, যেমন কোনো মূর্খ লোকের কথা আমাদের মেনে চলতে হয় বাধ্য হয়ে। আমার শিক্ষা তাতে লজ্জা পায়, পাছে সে নিজেকে ব্যক্ত করে। আমি তাড়াতাড়ি বলি, আচ্ছা তোমাদের কথা মেনে নিলাম। যারা উচ্চাসনে বসে আছে তাদের বিচার কত পলকা। প্রকৃতিমা কানে কানে বলে, ওরে তুই চুপ কর, অজ্ঞতাই পারে ধ্বংস করতে। আর যা সৃষ্টি হয় তার শেষ তো অবশ্যম্ভাবী। তাই শান্ত হ, শেষের পরে নতুন কিছু শুরু হবে, আবার সুন্দর অধিষ্ঠিত হবে সর্বোচ্চ আসনে। যা হোক, এবার আসি আমার কথায়। বছর 5 আগে আমি ভিয়েতনামের ডুংলং নামে একটি গ্রামে থাকতাম। এটি শহর থেকে কিছুটা ভিতরে অবস্থিত। বাকি প্রগতিশীল দুনিয়ার সাথে খাপ খাওয়াতে যতটা উন্নতি করা দরকার ততটাই, বেশিরভাগটাই পিছিয়ে আছে। খানিকটা বলতে গেলে 80-র দশকের মতো। একটি নিউক্লিয়ার পাওয়ার স্টেশন ছিল এখানে। কাজ বলতে খুব সামান্য কিছু ডেটা কালেকশন এবং এটি কম্পিউটারে নথিবদ্ধ করে রাখা, এইসব। কিন্তু এখানেও একটা ব্যাপার ঘটল। 2 বছর আগে গ্যাস এবং কয়লার জন্য সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন না হয়ে নিম্নমুখী। এই জায়গাটি ছিল থাং নাম নামক জায়গায়, যা ছিল সমুদ্রের উপকণ্ঠে। এখানেই আমার পরিচয় হয় একটি টিমের সাথে। এরা ভূমিকম্প সম্পর্কিত একটি গবেষক টিম। এখানেই আমি প্রথম রিক্টার স্কেল দেখলাম। এর আগে ইন্টারনেটে দেখেছিলাম, তবে হাতে নিয়ে এই প্রথম। ওদের কাজ আমি খুব মন দিয়ে দেখতাম। এই সময় আমি একটি পেপার হাউসে বাউন্ডিং এবং স্টোর দেখাশোনার কাজ করতাম। খুব ভোরে উঠে যেতে হতো। দুপুরের আগেই কাজ সেরে বাড়ি ফিরতাম। বাড়ি ফিরে তেমন কোনো কাজ থাকতো না, তাই এদের কাজকর্ম খুব আকর্ষণ করত। খুব মিশে গিয়েছিলাম এদের সাথে। একদিন শুনি এদের এখানে রিসার্চ শেষ করে অন্যত্র চলে যেতে হবে। শুনে আমি যার পর নাই দুঃখ পেলাম, কিন্তু ওরা ঠিক করেছিল আমাকেও নিয়ে যাবে। কথাটা শুনে আমি আর কিছু ভাবতেই পারছিলাম না। টিমের সবাই প্রায় প্রবীণ, কেউ কেউ বৃদ্ধ। একটি ছেলে ছিল, সেই প্রায় সমবয়সী। ওর সাথেই কথা হতো বেশি। ওর খুব ঘোরার নেশা, খুব বড় বাড়ির ছেলে। অভাব কি তা সে জানে না। তার জীবন ছিল বিলাসিতায় ভরা। জিজ্ঞেস করলাম, তবে এখানে কেন? উত্তরে বলল, এই কাজ আমার খুব ভালো লাগে। এই কাজের পরিবেশ আমাকে নতুন কিছু শেখায়। দলটিতে একজন মহিলা ছিলেন, তিনি নাইজেরিয়ার অধিবাসী। একটি রাসায়নিক বিক্রিয়া চলাকালীন ব্লাস্টে তার বাঁ চোখটা নষ্ট হয়ে যায় আর বাঁ হাত প্যারালাইজ হয়ে যায়। এই দুর্ঘটনা যেতে না যেতেই আরও এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হতে হয় তাকে। এক পাহাড়ি অঞ্চলে বেড়াতে গিয়ে গাড়ি সমেত স্বামী এবং ছেলে খাদে পড়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসাস্থলে পাঠাতে পারলেও তার স্বামী এবং ছেলের শেষ রক্ষা হলো না। যা হোক, এত কিছুর পরে তার মুখের হাসি কখনো ম্লান হতে দেখিনি। তার স্বামী ছিলেন NASS এর একজন সক্রিয় কর্মী এবং রাজনৈতিক বিশেষজ্ঞ। জানি না কেন ঈগলের প্রতি তার অগাধ শ্রদ্ধা ছিল। এই পাখি সামনে থেকে দেখলে তিনি 3-4 সেকেন্ড মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে পড়তেন। দেশের 3 স্তরের সরকার একযোগে দায়িত্বপ্রাপ্ত। এদের স্বাস্থ্য পরিষেবা বেশ উন্নতির পথে এগোচ্ছে। এই টিমটা 2টি নতুন গ্যাসের সন্ধান খুঁজে বের করে। ঠিক
খুঁজে বের নয়, কয়েকটি গ্যাস আর বিষাক্ত তরল দিয়ে তৈরি এটা, যা কিনা একটা বলয়ের আকার ধারণ করবে এবং দূষিত বায়ুর থেকে জীবকুলকে রক্ষা করবে। এর থেকে বেরোনো একটি ধূসর হলুদ আভা, যা যে কোনো জীবাণু মারতে সচেষ্ট। সমস্যার শুভারম্ভ হলো যখন সিদ্ধান্ত নেওয়া হলো লেমুরদের ওপর গবেষণা করবে। এখানে বলে রাখি, একরোখা এই ছেলেটি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতো নির্ভীকভাবে। ওরা ঠিক করে আফ্রিকার ম্যাডাগাস্কার দ্বীপে একটা তাঁবু ফেলবে। আবহাওয়া মনোরম, শুধু ভারী বৃষ্টিতে একটু সমস্যার শিকার হতে হয়। এখানে লেমুর অনেক পাওয়া গেলেও বেশ কয়েকটি ছিল সংরক্ষিত, সরকারি অধিকারাধীন, যেটা আমাদের জানা ছিল না। গবেষণা চলাকালীন অসাবধানতাবশত একটি লেমুর মারা যায়। সেই সংরক্ষিত শ্রেণীর মধ্যে থেকে কর্তৃপক্ষ তাকে জরিমানা করে এবং জেল কাস্টাডিতে রাখে। এমতাবস্থায় সে কি করবে বুঝতে পারে না। সে প্রায় অনেকটা করে এনেছিল, তাই এইভাবে সমাপ্তি ঘটবে তা কেউ ভাবতেই পারেনি। এখানকার বিচার কৌশল জানি না, কবে আবার ফিরবো জানি না, ততদিন তুই এগুলি সামলা সমৃদ্ধ। বলতে আমি হাঁ বনে গেলাম। মোটের ওপর বিজ্ঞান নিয়ে পড়া, কোনো রকম ফলিত জ্ঞানের অধিকারী নই আমি। কঠিন কিছু বই যার লেখা বোঝা ছিল আমার কাছে দুর্বোধ্য। আর সপ্তাহের একটা সময় ওর সাথে কথা বলার সুযোগ পাওয়া যেত, সেটা ফোনে হোক বা ওখানে গিয়ে। কিছু না করে দোষ স্বীকার করলে হয়তো তাড়াতাড়ি ছাড়া পেত, কিন্তু আগেই বলেছি ভীষণ একগুঁয়ে এবং সত্যবাদী স্বভাবের ছিল। যে কাজ সে করেনি তা মাথা পেতে মেনে নিতে রাজি নয় সে। মেসেজে পাওয়া তথ্য আমার কাজের নতুন অভিজ্ঞতা সঞ্চার করছিল। গরিলার প্রিফিনাল কর্টেক্সকে লেমুরের ব্রেনে সংযোগ করার চেষ্টা করছিলাম। আসলে লেমুরটির মাথার সামনের অংশ ওদের লড়াইবশত বা যে কোনো কারণেই হোক ক্ষত আগে থেকেই ছিল। তার ফলে আমার পরীক্ষার সাথে সাথে তার চিকিৎসার ব্যবস্থাটাও বেশ ভালো করে দিলাম। ওষুধপত্র যা লাগবার তার জন্য একজন পশু চিকিৎসক আগে থেকেই ব্যবস্থা করা ছিল। এদের মানসিক উন্নতির জন্য সুঅনুশীলন এবং মানুষের মতোই আচরণ করাতে অভিনব এক ফল দেখা দিল। এরা বাকি অন্য প্রাণীদের তুলনায় বেশি মাত্রায় বুদ্ধিমত্তার পরিচয় দিতে থাকে। এমনকি এদের মধ্যে কেউ কেউ সমস্যার সমাধানও করা শুরু করে দিয়েছে। এবার যা ঘটল তা অবিশ্বাস্য। এরা মানুষকে নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করতে থাকে এবং মানুষকেই নিজেদের খাদ্য বলে ভাবতে থাকে, খানিকটা যেন প্রকৃতির প্রতিশোধ। এই প্রক্রিয়া ভীষণ ধীর ছিল, যার ফলে প্রথমে কিছুই বোঝা যায়নি। ফলে প্রাণীর সংখ্যা বৃদ্ধি হতে থাকে, যা সামলানো একরকম অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল মানুষের জন্য। ধীরে ধীরে তারা মানুষের মতোই আচরণ করতে শুরু করে, কিন্তু তাদের পাশবিক আচরণও ছিল বেশিরভাগটাই সেই হিংস্রতা, জঙ্গলে ঘুরে বেড়ানো, পরে পরে বাড়ি এলাকাতেও গিয়েও হামলা শুরু করে। নিজেকে কেমন দোষী মনে হতে থাকে। আমাদের জন্যই এসব হয়েছে। সমস্যা যখন আমরা তৈরি করেছি, সমাধানও আমাদেরই বার করতে হবে। দিবারাত্রি পরিশ্রম করতে থাকি, কি করে আবার সব স্বাভাবিক করা যায়। আমরা যখন কিন্তুর দিকে তাকিয়েছিলাম, ওরা তখন কেনর উত্তর খুঁজছিল। এত দৃঢ় যাদের প্রয়াস, তবে তারা কেন মাঝপথে হারিয়ে যাবে। দিন রাত্রির হুঁশ ছিল না, দাঁতে দাঁত চেপে লড়ছিলাম। আমি সব রকম বই, ইন্টারনেট সকল উজাড় করে পড়ছিলাম, যদি কোনো সূত্র মেলে। মাতৃসম সেই কোরিয়ান দিদি অনেক দিন এখানে ছিলেন না। তিনি এসে বললেন, আমি সব শুনলাম। শোনো, এসব ক্ষেত্রে ভুল ত্রুটি তো হবেই, এমন কত হয়েছে। এবার কাজের পদ্ধতিটা বর্ণনা করো। এমন সময় দিনু হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। বড় কঠিন আর খটমটে বিদেশি নাম, তাই ছোট করে বাঙালিয়ানায় মুড়ে এই নামেই ডাকি আমি। এসে বলল, 1 সপ্তাহ সময় চেয়ে নিয়েছি, এর মধ্যে সব ঠিক না করতে পারলে আমি আর ছাড়া পাবো না। আমি পদ্ধতিগুলি একে একে বর্ণনা করলাম। এই পদ্ধতিতেই উল্টো পথে হাঁটা শুরু হলো। শেষে এলো সেই প্রতীক্ষিত দিন। এরা আবার সাধারণ পশুর মতো আচরণ করতে শুরু করে দেয়। তবে এটা এত সহজ ছিল না। এদের মধ্যে কিছু সংখ্যক প্রাণীর বুদ্ধিমত্তা তলানিতে নামছিল না। এই কয়েকটি বিশেষ প্রাণীকে ইন্টারন্যাশনাল প্রবলেম সলভিং ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত করার কথা ভাবা হয়, যারা কিনা একটি রিসার্চ এর অংশ হবে। কিছু না থেকে কিছু হওয়ার লড়াইতে এক অজানা ভোর দেখে বিস্ময়ের অনুভূতি আনন্দের রং পেল। ধীরে ধীরে প্রমাণিত হলো আমরা এক এমন বিষয় নিয়ে কাজ করছিলাম যার কথা কেউ ভাবতেই পারেনি। দিনু সমস্ত কৃতিত্ব আমাকে দিলেও এই ধারণার জন্ম হয় ওর মাথাতেই।
আর হ্যাঁ, আর একটা কথা, আমরা যখন এই গবেষণায় ব্যস্ত ছিলাম তখন টিমটার বাকি সদস্যরা মিলে পূর্ব উল্লেখিত সেই গ্যাসীয় ধূসর হলুদ আভা, যা কিনা যে কোনো ক্ষতিকর জীবাণু ধ্বংস করতে সক্ষম, তা আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দেয়। দিকে দিকে ছড়িয়ে পড়ে আমাদের দলটির কথা, শত পুরস্কারে ভূষিত করা হয় আমাদের। শেষে বলি, আমাদের টিমটির একটি নাম দেওয়া দরকার। দিনু খানিক পর গুনে হাতের তালু দুটি একটু ঘষে হঠাৎ বলে উঠল, অপরাজেয়।